কিশোরী একটি মেয়ে রাতের বেলা তার বাবা-মাকে নৃশংসভাবে খুন করে আর এরপরে পুলিশের কাছে নিজেই সারেন্ডার করে। কিন্তু কেন? অন্যদিকে এক কাপল নতুন এক বাড়িতে ওঠে, আর বাড়িতে ওঠার পরেই তাদের সাথে ভয়ঙ্কর আর রহস্যজনক কিছু ঘটনা ঘটতে থাকে। কিন্তু কেন? এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে? অন্যদিকে সেই মেয়েটি নিজের বাবা-মাকে কেনই বা খুন করল? তো আজ এমনই সাসপেন্স আর টুইস্টে ভরা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। আজ এক্সপ্লেন করব ২০২৪ সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি ভালারি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই ২০০৭ সালের ১লা জুন কৃষ্ণাপাটনামের ঘটনা দেখানো হয়, যেখানে রাতের বেলা বিদ্যুৎ চমকাচ্ছিল আর একটা বাড়ির ভেতরে অগোছালো চুলে বিশাল বড় একটি সুই নিয়ে একটি কিশোরী মেয়ে হাঁটছিল। সেই সুইয়ের ধাক্কায় একটি ফুলদানি পড়ে যায়, আর আওয়াজ পেয়ে একটা লোক ঘর থেকে দরজা খুলে বের হয়ে আসে। দেখা যায় লোকটা সিঁড়ির উপরে এসে দাঁড়ায়, আর মেয়েটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সিঁড়ির নিচে এসে দাঁড়ায়। লোকটাকে দেখা মাত্রই মেয়েটি দৌড়ে যেয়ে লোকটার চোখের ভেতরে সেই সুইটা গেঁথে দেয়, আর সেখানে চিৎকার করতে থাকে অদ্ভুতভাবে। আর সিঁড়ি থেকে দুজনেই গড়িয়ে পড়ে যায়, যার ফলে তাদের ধস্তাধস্তিতে সেখানে থাকা একটা ছবির ফ্রেম পড়ে কাঁচ ভেঙে যায়, আর সেই কাঁচের টুকরোটা নিয়ে মেয়েটি উঠে দাঁড়ায়। এরপরে মেয়েটি সেই কাঁচের টুকরো নিয়ে আবারও ধীরে ধীরে হাঁটতে থাকে। এরপরেই সামনে একজন মহিলাকে সে দেখতে পায়, আর মহিলাকে দেখার সাথে সাথেই চিৎকার করে সেই কাঁচের টুকরোটি দিয়ে তার গলার ভেতরে একের পর এক আঘাত করে। এরপরে মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপরের পরদিনের ঘটনা দেখানো হয়, যেখানে সেই বাড়িতে পুলিশ, অ্যাম্বুলেন্স, মিডিয়া সবাই চলে এসেছিল। আর মিডিয়ার তথ্য থেকে আমরা জানতে পারি গতকাল রাতে সেই কিশোরী মেয়েটি নিজের হাতে তার বাবা-মাকে সেই বাড়িতেই খুন করেছে। পুলিশের কাছে সে স্বীকারোক্তিও দিয়েছে। কিন্তু কিশোরী মেয়েটি এমনটা কেন করল সেটা সে পুলিশকে একবারও বলেনি। দেখা যায় সেই মেয়েটি তখনও সেখানে বসে আর হাতে সেই বড় সুইটা নিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল কোনো দিকে। পুলিশ তাকে প্রশ্ন করে, কিন্তু সে কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। মেয়েটিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। যেহেতু মেয়েটি কিশোরী ছিল, তাই তাকে জেলে না পাঠিয়ে শোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়। এরপরেই কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে একটি কাপল দেবিকা আর কার্তিককে দেখানো হয়। এছাড়া তাদের একমাত্র সন্তানের নাম শচীন। দেবিকা ছোটবেলা থেকেই একটি অনাথ আশ্রমে বড় হয়েছে, কিন্তু তার জীবনের কিছু ঘটনার জন্য মাঝে মধ্যেই সে ভয় পেয়ে যায়, আর কার্তিক এই বিষয়টা জানে। কার্তিক এই বিষয়গুলো সামলে নেয়। কার্তিক শিপের ক্যাপ্টেন ছিল, কিন্তু দেবিকার এই ভয়ের কারণে সে দেবিকাকে একা থাকতে দেয় না, যার ফলে তার চাকরিটা বদল করে সে যাতে পোর্টে থাকতে পারে সেই ব্যবস্থাই করেছে, আর নিয়মিত বাসায় যেয়ে সে ডিউটি করতে পারে সেই ব্যবস্থাই করে নিয়েছে সে। তো একদিন সকালে দেবিকা টেবিলে বসেই সবজি কাটছিল, অন্যদিকে কার্তিক ওয়াশরুমে বসে বসেই মুভি দেখছিল। এরপরে হঠাৎ করে কলিং বেল বাজে, কিন্তু দেবিকা তারপরেও বসে বসেই সবজি কাটছিল একমনে। কলিং বেল বাজার শব্দে সে কোনোভাবেই উঠে না সেখান থেকে। এরপরে কার্তিক ওয়াশরুম থেকে বের হয়ে সেখান থেকে একটা পার্সেল রিসিভ করে, আর সে দেবিকার দিকে তাকাইতেই দেখতে পায় দেবিকা একমনে সবজি কেটে চলছে, আর একটু হলেই সে তার হাতটি কেটে ফেলবে। কিন্তু তারপরেও দেবিকার কোনো হুঁশই নেই। সেখানে কার্তিক যায় আর দেবিকাকে ধরে, থামায়, বলে, তুমি কি ভাবছো? দেবিকা বলে, জানি না, কি ভাবছিলাম আমি নিজেও জানি না। দেবিকা সেখান থেকে উঠে চলে আসতেই যাবে, কার্তিক তাকে থামায় আর বলে, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? দেবিকা বলে, আমি ঠিক আছি। হুট করেই সেখানে শচীন চলে আসে, তার মাকে ডাক দেয়, আর এতটুকুতেই দেবিকা ভয় পেয়ে তার হাত থেকে চায়ের কাপটা ফেলে দেয়। দেবিকা এতটুকুতেই এতটা ভয় পেয়ে যায়। রাতের বেলায় দেখা যায় কার্তিকের এক বন্ধুর বাসায় দেবিকা, কার্তিক আর শচীন মিলে ডিনার করতে আসে। তারা সেখানে গল্পগুজব করছিল। অন্যদিকে শচীন আর কার্তিকের বন্ধুর মেয়ে একসাথে বসে ড্রয়িং করছিল। কার্তিক তার বন্ধুর সাথে কথা বলতে বলতে বলে, আমার এই কোলাহল ভালো লাগে না। শহর থেকে আমি একটু দূরে নিরিবিলি পরিবেশে যেয়ে থাকতে চাই। আর এতে দেবিকাও একমত, তাই আমরা অন্য জায়গায় শিফট হয়ে যাব। অন্যদিকে এটা নিয়ে তারা ভালোই মজা করতে থাকে। বলে, তোমরা দুইজন আসলে নিরিবিলি একটা স্পেস চাও, যেখানে তোমরা শুধু দুইজন থাকবে। শচীন স্কুলে যাওয়ার পরে সময়টা শুধু তোমাদের। এখন তো কার্তিকের শিপেও যাওয়ার দরকার নেই। আর এভাবেই তারা সেখানে মজা করতে থাকে। কিছুক্ষণ পরে শচীন আর সেই ছোট্ট মেয়েটি ড্রয়িং করে নিয়ে এসে
তাদের দেখায়, যেখানে মেয়েটি কার্তিককে ছবি দেখায় আর সচিন কার্তিকের বন্ধুর ওয়াইফকে ছবিটি দেখায়। যেখানে সেই মেয়েটি ছবি দেখার পরে বলে, আজকালকার বাচ্চারা এত ভায়োলেন্স কেন? তাদের আর্ট দেখলেই এটা বোঝা যায়। এটা দেখার পরে দেবিকা বলে, আজকালকার বাচ্চারা অনেক বেশি ইন্টারনেট ব্যবহার করে, যার ফলে সেখান থেকে তারা বিভিন্ন কিছু শেখে। আমাদের এগুলো থেকে তাদের দূরে রাখা উচিত। যাই হোক, ওরা কি আর্ট করেছে আমাকে একটু দেখাও তো। তখনই তাড়াতাড়ি কার্তিক সেই মেয়েটির কাছ থেকেও ছবিটি নিয়ে নেয় আর বলে, তেমন কিছু না, বাচ্চারা তো এমনিতে কয়েকটা ছবি আর্ট করেছে যেখানে বাচ্চারা মারামারি করছে। দেবিকা বলে, ও ঠিক আছে। অন্যদিকে সচিন সেই ছবিগুলো তার ঘরের ভিতরে রেখে চলে যায়। আর তখনই দেখা যায় মেয়েটি যে ছবিটি এঁকেছিল সেটার ভেতরে ছোট্ট একটা বাচ্চা দুটো লোককে খুন করেছে। কার্তিক এই জন্যই সেই ছবিগুলো দেবিকাকে দেখায়নি, কারণ এইসব ছবি দেখলে দেবিকা আরও বেশি ভয় পেয়ে যাবে। রাতে তাদের ডিনার শেষ করে কার্তিক এবং তার বন্ধু দুই পরিবার মিলে গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল, আর তারা গাড়ির ভেতরেই সবাই গল্পগুজব করছিল। ঠিক তখনই হঠাৎ করে সামনের দিক থেকে একটা বড় লরি আসতে থাকে, যেটা কার্তিকের বন্ধু তেমন খেয়াল করে না, কিন্তু সামনে আসতেই গাড়িটা ঠিক অন্যদিকে ঘুরিয়ে ফেলে, যার ফলে সেখানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটতে যাচ্ছিল। আর একটু হলেই সেই গাড়িটা বড় একটা খাদে পড়ে যেত, কারণ সামনেই একটা ওয়ার্নিং বোর্ড টানানো ছিল যেখানে লেখা ছিল সামনেই অনেক বড় খাদ। তার মানে একটুর জন্যই কার্তিক এবং তার পুরো পরিবার সেই অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। সিন কাট হয়ে যায়। কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে কার্তিক এবং দেবিকা তারা তাদের নতুন বাড়িতে যাচ্ছিল, অর্থাৎ নিরিবিলি সেই পরিবেশে। কিন্তু রাতের বেলা যাওয়ার সময় হঠাৎ করে দেবিকা বাইরে একটি সাইনবোর্ড দেখতে পায়, যেখানে লেখা ছিল কৃষ্ণাপাটনাম, অর্থাৎ তারা কৃষ্ণাপাটনামে যাচ্ছে থাকার জন্য। এদিকে কার্তিক গাড়িতে বসে বসেও ওয়েব সিরিজ দেখছিল। দেবিকা তাকে জিজ্ঞেস করে সে কি দেখছে আর এটার ঘটনাই বা কি। কার্তিক তাকে সেটার ঘটনা বলতে শুরু করে। এরপরে তারা সেখানে গাড়িতে বসে মজা করছিল দুজনে একটু। অন্যদিকে গাড়ির ড্রাইভার আর চোখে একটু তাদের দিকে তাকাচ্ছিল, আর এতেই ভুল করে গাড়িটা কোনো একটা কিছুর সাথে বাড়ি খায়, যার ফলে গাড়িতে অনেক বড় একটা ঝাঁকুনি লাগে। সচিন তাদের কোলেই ঘুমাচ্ছিল, সেও ঘুম থেকে উঠে যায়, আর দেবিকা এতে অনেক ভয় পেয়ে যায়। কার্তিক সেই লোকটাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সেই লোকটাও কার্তিকের জুনিয়র ছিল। বলে, স্যার তেমন কিছু না, সামনে হয়তো কিছু একটা চলে এসেছিল, এই যা। কার্তিক তাকে বলে দেখে শুনে চালানোর জন্য। কিছুক্ষণ পরে তারা তাদের বাড়িতে পৌঁছে যায়। সেই লোকটা কার্তিক আর দেবিকাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে আসে, কিন্তু দেখা যায় গাড়ির সামনেটায় অনেকটা রক্ত লেগে রয়েছে, অর্থাৎ সেই সময় গাড়িতে যে বাড়ি খেয়েছিল সেখানে কোনো পশু পাখি অথবা অন্য কিছু বাড়ি খেয়েছিল, যার ফলে এমনটা হয়েছে। দেবিকা আর কার্তিক এটা দেখে না, তারা ভেতরেই চলে আসে। আসার পরে পুরো বাড়িটা তারা ঘুরে দেখে। দেবিকার কাছে বাড়িটা ভালোই লাগে। পরদিন সকালবেলায় দেবিকা সচিনকে নিয়ে বের হয় আশপাশটা ঘুরে দেখার জন্য। বাইরের পরিবেশটা তার খুব ভালো লাগে, আর এই জন্য মোবাইল বের করে অনেক ফটো তুলতে থাকে। হঠাৎ করেই তার চোখের সামনে একটা বাড়ি চলে আসে। বাড়িটা বিশাল বড়, আর প্রথম দেখাতেই দেবিকার এই বাড়িটা অনেক ভালো লেগে যায়। সে বাইরে থেকে এই বাড়িটার ছবি তুলতে থাকে। অন্যদিকে সচিন তার পাশেই আনমনে একা একাই খেলছিল। সচিন খেলতে খেলতে পাশে থাকা একটি ট্রাকের পেছনে চলে যায়, আর সেখানে সে একটি আংটি খুঁজে পায়। আংটিটা সে নিজের আঙুলে পরে ফেলে। অন্যদিকে এতক্ষণে দেবিকার হুঁশ ফিরেছে। সে পেছনে ফিরেই দেখে সচিন নেই। ভয় পেয়ে যায়, সচিনকে ডাকতে থাকে, কিন্তু তারপরেও সচিনের কোনো সাড়া শব্দ নেই। এরপরে দেবিকা অনেক ভয় পেয়ে যায়, চিৎকার করে সচিনের নাম ধরে ডাকে। তখনই ট্রাকের পেছন থেকে সচিন দৌড়ে আসে। সচিনকে দেখেই দেবিকা মনের শান্তি পায়। বাড়িতে আসার পরে কার্তিক দেবিকার মোবাইল নিয়ে আজকের তোলা ছবিগুলো দেখছিল, আর সেখানেই সে বাড়ির ছবিটাও কার্তিক দেখতে পায়। সে দেবিকাকে জিজ্ঞেস করে এটা কার বাড়ি, ছবি কেন তুলেছ? দেবিকার কাছে এসে বলে বাড়িটা পরিত্যক্ত, কিন্তু বাড়িটা দেখেই আমার অনেক ভালো লেগে গেছে। তখনই তারা লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। তখনই দেখা যায় সচিন যে আংটিটা আঙুলে পরে এসেছিল সেটা পাশের টেবিলেই রাখা ছিল, আর লাইটটা অফ হতেই আংটিটা রাখার আশেপাশটায় ভেঙে যেতে থাকে কাঁচ। পরের দিন সকালবেলাতেই দেবিকা ব্লেন্ডারে কিছু ব্লেন্ড করতে যাবে। ঠিক ওই সময়টাতে তার ফ্রেন্ড তাকে কল করে এবং নতুন বাড়িতে সে কেমন আছে, নতুন পরিবেশ কেমন লেগেছে, এসব কিছু নিয়ে তারা কথা বলতে থাকে। দেবিকাও বারান্দায় যেয়ে কথা বলতে থাকে,
কিন্তু হঠাৎ করে সে শুনতে পায় ব্লেন্ডার মেশিনটা চালু হয়ে গেছে। ভেতরে আসার পরে দেখতে পায় সেই মেশিনটা একা একাই চলছে। আর হুট করেই সে ভেতরে রাখা ফলগুলো দেবিকার গায়ে ছিটকে এসে পড়ে। এতে দেবিকা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে বোঝায় হয়তো মেশিনটার ভেতরে কোনো সমস্যা ছিল, তাই এমনটা হয়েছে। কিন্তু এরপরেই যখন সে পরিষ্কার করতে যাবে, দেখতে পায় সেই আংটিটা গড়িয়ে গড়িয়ে সেখানে এসে পড়ছে। দেবিকা তারপরেও কিছু মনে করে না, সে ভাবে এটা এমনিতেই। এরপরেই সে আংটিটা সে ডাস্টবিনে ফেলে দেয়। এরপরে রাতের বেলায় দেবিকা কিচেনের সবকিছু পরিষ্কার করছিল, কিন্তু হঠাৎ করেই তার চোখ যায় সামনে রাখা একটি চামচের ওপর। আর সেখানে রিফ্লেকশনে সে দেখতে পায় পেছনে সেই বাড়িটা, যেটা সে আজকের সকালে দেখেছিল। পেছনে ঘুরতেই চারপাশটা সে অন্ধকার দেখতে পায়, আর সামনেই সেই বাড়িটা দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে দেবিকা অনেক ভয় পেয়ে যায়। আর একটু পরেই সে শুনতে পায় তার ছেলে সচিন তাকে মামা বলে ডাকছে। সে চারপাশ খুঁজেও তার ছেলে সচিনকে খুঁজে পায় না। এরপরেই পেছনে একটা হাত এসে দেবিকার কাঁধে রাখে। দেবিকা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় সেটা কার্তিক ছিল। বলে, তুমি কি ভয় পেয়েছ? হুট করেই কারেন্টটা চলে গেল। কিন্তু দেবিকার ভয় তখনও কাটেনি। সে ভয় পেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দেবিকা যখন সচিনকে স্কুলে দিয়ে আসছিল, সেই বাড়ি দিয়ে আসার সময় সে আবারও বাড়িটাকে দেখে আর অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। একটু পরেই দেবিকা নিজের ছায়া দেখতে পায়, আর সে ছায়া দেখে থমকে যায়। কারণ সেই ছায়াতে তিনজনকে দেখা যাচ্ছিল, যেখানে দেবিকা দুই হাতে দুইজন বাচ্চাকে ধরে হাঁটছিল। এটা দেখে দেবিকা চমকে ওঠে। দেবিকা দুই হাতের দিকে তাকায়, কিন্তু সে দেখতে পায় দেবিকার সাথে কেউ ছিল না। দেবিকা একা একাই হাঁটছিল। দেবিকা থমকে যায়, তাহলে সচিন কোথায়? সে আশপাশটা দেখে। ঠিক তখনই সে দেখতে পায় সচিন অনেক আগেই সামনে চলে গেছে, আর একজন বুড়ি মহিলাকে কিছু একটা দিচ্ছিল। তাড়াতাড়ি দেবিকা সচিনের কাছে চলে আসে আর বলে তার হাত ছেলে সচিন কেন চলে এসেছে। সচিন বলে সে শুধু এই বৃদ্ধ মহিলাটাকে একটু সাহায্য করতে চেয়েছিল, আর কিছু নয়। রাতের বেলায় দেবিকা আর সচিন একসাথে বসেই খাবার খাচ্ছিল। এরপরে পানি আনার জন্য দেবিকা কিচেনে চলে যায়। তখনই তার মোবাইলে একটা কল আসে। সচিন সেই কলটা রিসিভ করে, কিন্তু মোবাইলের ভেতর থেকে ভয়ঙ্কর এক কণ্ঠের আওয়াজ আসতে থাকে, যেটা শুনে সচিন অনেক ভয় পেয়ে দ্রুত যে খাটে শুয়ে পড়ে। কিন্তু দেবিকা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? খাবার ছেড়ে চলে আসলে কেন? ছোট্ট বাচ্চা সচিন কিছুই বলে না। দেবিকাও তার সাথে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই দেখা যায় দেবিকার মোবাইলে একা একাই সেই বাড়ির ছবিটি ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যায়। পরদিন সকালে দেবিকা যখন সচিনকে স্কুলে ছেড়ে আসে, আসার সময় অটো থেকে নামতেই সেই অটোওয়ালা বলে, ম্যাডাম, এই বড় সুইটা কি আপনার? অটোতেই পড়েছিল। দেবিকা সেই সুইটা নিয়ে সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপরে বলে, হ্যাঁ আমার। আর সুইটা তার ব্যাগের ভেতরে রেখে দেয়। আর এই বড় সুই সেটাই, যেটা দিয়ে সেই কিশোরী মেয়েটা তার বাবা মাকে খুন করেছিল। দেবিকা এরপরে একটি মোবাইল রিপেয়ারিং শপে চলে আসে, কারণ তার মোবাইলের স্ক্রিনটা নষ্ট হয়ে গিয়েছিল। সেটাই রিপেয়ার করতে থাকে সে। আসার সময় হঠাৎ করেই দেবিকা একটি রেজিস্টার অফিস দেখতে পায়, আর সাথে সাথে তার সেই বাংলো বাড়িটার কথা মনে পড়ে যায়। নিজের মনের অজান্তেই সে অফিসে সে চলে আসে আর সেই বাংলো বাড়িটার ব্যাপারে জিজ্ঞেস করে। সেখানে একজন মহিলা বলে, কোনো বাড়ির বিষয়ে কোনো খোঁজখবর নিতে চাইলে বা কোনো জমির বিষয়ে খোঁজখবর নিতে চাইলে ৫০০ টাকা অ্যাডভান্স দিতে হয়। আর এরপরেই তারা এই বিষয়ে খোঁজখবর দেয়। দেবিকাও তাকে ৫০০ টাকা দিয়ে দেয়। সেই মহিলা বলে, ঠিক আছে, কয়েকদিন পরে এসে সেটার খোঁজখবর বা কাগজপত্র নিয়ে যাবেন। দেবিকা সেখান থেকে চলে আসে। দেবিকা আসলে সেই বাংলোর ব্যাপারে জানতে চাইছিল। সেখান থেকে বের হতেই কার্তিক তাকে কল করে আর দেবিকাকে জিজ্ঞেস করে, কোথায় আছো? দেবিকা বলে, একটু কাজে এসেছিলাম। কার্তিক তাকে বলে, সচিনকে আনতে যাওনি? ওর স্কুল ছুটির সময় হয়ে গেছে। তখনই দেবিকার সচিনের কথা মনে পড়ে। সে তাড়াতাড়ি ফোনটা রেখে অটো নিয়ে সচিনের স্কুলে চলে যায়। আর অটো ড্রাইভারকে দেবিকা বারবার বলছিল গাড়ি জোরে চালানোর জন্য। তার ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, এই জন্য সেই অটো ড্রাইভারও অটোটা জোরেই চালাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় দেবিকা লুকিং গ্লাসে দেখতে পায় যে সচিন তার পাশেই বসে রয়েছে। সে তাকায়, দেখে সেখানে কেউ নেই। দেবিকা নিজের মনের ভুল ভেবে আবার সামনে তাকায়। আবারও সে দেখতে পায় সচিন তার পাশেই বসে রয়েছে। দেবিকা ভাবে এটা তার মনের ভুল। একটু পরেই একটা হাত দেবিকার হাতের ওপরে রাখে। সে হাতের দিকে তাকায়, এরপরেই পাশে তাকায়। সে দেখে সচিন তার পাশেই বসে রয়েছে, কিন্তু তার মুখটা রক্তাক্ত। আর এটা দেখেই দেবিকা চিৎকার করে ওঠে।
তার চিৎকার শুনে অটোর ড্রাইভারও তার দিকে তাকায়। ঠিক তখনই সামনের দিকে একটা ট্রাক চলে আসে। সেই অটো ড্রাইভার অ্যাক্সিডেন্ট বাঁচাতে অন্যদিকে ঘুরিয়ে ফেলে গাড়িটা, আর সেখানেই একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়, যার ফলে সেই অটো ড্রাইভার আর দেবিকা দুজনেই অনেকটা আহত হয়ে যায়। এরপরেই দেবিকাকে হসপিটালে দেখা যায়, তার জ্ঞান ফিরেছে, আর তার পাশেই কার্তিকও ছিল। কার্তিক তাকে দেখে বলে, টেনশন করো না, ডক্টর বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সেখানে তার মাকে দেখার জন্য সচিনও এসেছিল। কার্তিক ডক্টরের সাথে কথা বলে। ডক্টর বলে, দেবিকা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় দেবিকার সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, তাকে ডক্টর দেখানো উচিত। কার্তিকও বিষয়টা মাথায় নেয়, বলে ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। কার্তিক দেবিকার সাথে এসে কথা বলে আর বলে, আমি একটি হসপিটালের সাথে কথা বলেছি, তারা একজন ডক্টর পাঠিয়ে দেবে, সে তোমার সাথে কথা বলবে। এরপরেই কার্তিক সচিনকে নিয়ে আসে তাকে স্কুলে দিয়ে আসার জন্য, আর হসপিটালে দেবিকা একাই ছিল। কিছুক্ষণ পরে হসপিটালে দেবিকার সাথে দেখা করতে আসে সেই ডক্টর, যার নাম ছিল কৃষ্ণা। কৃষ্ণা এসে সেখানে অদ্ভুত ব্যবহার করতে থাকে। প্রথমেই সে পর্দার আড়াল থেকে উকি মারে আর দেবিকাকে ভয় দেখানোর চেষ্টা করে। এরপরে দেবিকা যখন পানি খাচ্ছিল, পানি কিছুটা তার মুখ বেয়ে পড়ে যাচ্ছিল। কৃষ্ণা সেটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করে। দেবিকা এটা একটু ভয়ই পেয়ে যায়। কৃষ্ণা দেবিকাকে দর্শনী বলে ডাকে, কিন্তু দেবিকা বলে, আমার নাম দেবিকা, দর্শনী নয়। ডক্টর বলে, ও আচ্ছা, ঠিক আছে, ভুল হয়েছে, তুমি থাকো, আমি তোমার সাথে এসে পরে কথা বলবো। এদিকে রাতের বেলা যখনই কার্তিক সচিনকে ঘুম পাড়াচ্ছিল, তখনই সে দেবিকার মোবাইলে সেই বাড়িটার ছবি দেখে আর মনে মনে ভাবতে থাকে, দেবিকা হয়তো এই বাড়িটা খুব পছন্দ হয়েছে, আমি যদি এই বাড়িটা রেন্টে নিতে পারি আর দেবিকা যদি এই বাড়িতে থাকে, হয়তো ওর মানসিক অবস্থা আরও ভালো হবে, আর আমি সেটাই করব। পরদিন সচিনকে স্কুলে দিয়ে আসার সময় কার্তিক সেই বাড়িটা দেখে, আর এরপরেই সেই বাড়িটা রেন্টে নেওয়ার জন্য সেই বাড়ির মালিকের কাছে যে কথা বলতে থাকে, যার নাম মুরগান। কার্তিক মুরগানকে বলে, আমি সেই বাংলো বাড়িটা ভাড়ায় নিতে চাই। মুরগান বলে, আপনি এই জায়গায় নতুন, এই বাংলো বাড়ি সম্পর্কে কিছুই জানেন না, তাই এমনটা বলছেন। এখানে কেউ দিনের বেলাও আসতে ভয় পায়। কার্তিক বলে, আমি অন্য সবার মতো নই, আর আমি ভূত পেতে বিশ্বাস করি না, এসব মানুষের তৈরি কথা, আর আমি সেই বাড়িটাতেই থাকবো। এটা শুনে মুরগান খুশি হয়ে যায়, আর সাথে সাথে কার্তিককে সেই বাড়িটা ভাড়ায় দিয়ে দেয়। এরপরে মুরগান জিজ্ঞেস করে, আপনার স্ত্রীর নাম কি? কার্তিক যখনই বলে দেবিকা, সেই মুরগানের বাড়িতে নারকেল কাটা একজন লোক এই নামটা শোনার পরেই নিজের হাতটাই কেটে ফেলে। পরদিন সেই ডক্টর কৃষ্ণা আবারও দেবিকার সাথে দেখা করতে আসে, আর এসেই তাকে দর্শনী বলে ডাকে। দেবিকা বলে, আপনি আবারও ভুল করছেন, আমার নাম দেবিকা। কৃষ্ণ বলে, ঠিক আছে। কৃষ্ণ তখন দেবিকাকে সেই বড় সুইটা দেখায় আর জিজ্ঞেস করে, এটা আপনি কোথা থেকে পেলেন, এটা কার? দেবিকা বলে, এটা আমার নয়, সেই অটো ড্রাইভার আমাকে দিয়েছিল, আর এটা আমি নিয়ে রেখে দিয়েছিলাম। কৃষ্ণ বলে, সেটাই তো, যেটা আপনার নয় সেটা ভেবে কেন বারবার ভয় পাচ্ছেন, কেন এগুলো নিয়ে ব্যস্ত থাকছেন? আপনি শুধু নিজেরটা নিয়ে ভাবুন। আর এভাবেই দেবিকা ধীরে ধীরে সেই কথা মতো সুস্থ হয়ে যায় আর স্বাভাবিক হতে থাকে। এরপরেই দেবিকা সুস্থ হয়ে উঠলে কার্তিক তাকে সেই বাংলোটাতে নিয়ে আসে। বাংলোটা দেখেই দেবিকার অনেক ভালো লেগে যায়। যদিও বাংলোটাতে অনেক বছর কেউ না থাকায় একেবারে ধুলো বালি মাকড়সা পড়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু দেবিকা নিজ হাতে পুরো বাড়িটা পরিষ্কার করে। সেই বাড়িতে থাকা একটা বৃদ্ধ মহিলার ছবি যখনই দেবিকা পরিষ্কার করতে যাবে, সে কাচের ভেতরে দেখতে পায় সে বৃদ্ধ মহিলাটা তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে। দেবিকা আবারও ভয় পেয়ে যায়। পেছনে তাকাতেই দেখতে পায় সেখানে কেউ ছিল না। দেবিকা আবারও ছবিটা পরিষ্কার করে, কিন্তু সে একই রকম ঘটনা দেখতে পায়। এতে ভয় পেয়ে দেবিকা সেখান থেকে চলে আসে। এরপরেই দেবিকা আর কার্তিক পুরো বাড়িটাকে পরিষ্কার করে ফেলে এবং তাদের যেসব জিনিসপত্র দরকার সেগুলো কিনে পুরো বাড়িটাকে গুছিয়ে ফেলে। দেবিকাকে এরপরেই গোসল করতে দেখা যায়। বাথটবে যখন সে পানির নিচে শুয়েছিল, হঠাৎ করেই তার মনে হতে থাকে যে পুরো পানিটা লাল হয়ে গেছে, আর কেউ পানির ভেতরে তাকে জোর করে ডুবিয়ে রাখছে। এতে দেবিকা অনেক ভয় পেয়ে যায় আর জোর করে পানি থেকে ওঠার চেষ্টা করে। কিছুক্ষণ চেষ্টার পরে দেবিকা একাই পানির উপর থেকে উঠে আসে। দেখতে পায় পানিটা লাল নয়, স্বাভাবিকই ছিল, আর সেখানে আশেপাশে কেউ ছিল না। দেবিকা অনেক ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে পড়ে। রাতের বেলা দেবিকা আর কার্তিক একসাথে কিছুক্ষণ রোমান্স করে, এরপরে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে দেবিকা ওয়াশরুমের জন্য বাইরে বের হয়ে আসে, কিন্তু ওয়াশরুমে বসতেই বাইরে থেকে দরজা নক করে কেউ। দেবিকা বলে, আমি ওয়াশরুমে এসেছি, এখন বিরক্ত করো না, কিন্তু একটু পরেই সেই দরজাটা অনেক জোরে জোরে ধাক্কা দেয়। এতে দেবিকা ভয় পেয়ে যায়,
তাড়াতাড়ি দরজা খুলে, কিন্তু সেখানে কেউ ছিল না। এতে দেবিকা এতটাই ভয় পেয়ে যায়, দৌড়ে এসে সে তাড়াতাড়ি কার্তিককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন দেবিকা কার্তিককে স্কুলে দিয়ে আসতে যায়। ঠিক তখনই সচিন বলে, মা, আমাদের বাড়ির পেছনে আজকে সন্ধ্যায় একটা মেলা বসবে। দেবিকা বলে, তুমি কি করে জানলে? সচিন বলে, আমার বন্ধুরা বলেছে, আমি আজকে বন্ধুদের সাথে মেলায় যাব। দেবিকা বলে, ঠিক আছে। মেলার কথা শুনতে দেবিকারও ইচ্ছা হয় সেখানে যাওয়ার জন্য। সন্ধ্যায় দেখা যায় দেবিকা একাই সেই মেলায় এসেছিল, আর একটি চুরির দোকানে এসে সে চুরির দাম দর করতে থাকে। কিন্তু দোকানদার তাকে দেখার পরেই অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে, একটা কথাও বলে না। দেবিকা বারবার দাম জিজ্ঞেস করতে থাকে, কিন্তু তারপর লোকটা হা করে থাকে আর একটা সময় বলে, তুমি ফিরে আসলে কি করে? দেবিকা ভাবে লোকটা হয়তো পাগল, এই জন্য সে অন্য দোকানে চলে আসে আর একটা পুতুলের দোকানে আসে। সেখানে তার একটা পুতুল ভালো লাগে, দেবিকা সেটাই কিনে ফেলে। সেই পুতুলটা দেবিকাকে একটা পেপারে মুড়িয়ে দেওয়া হয়, কিন্তু দেবিকা সেই পুতুলটা নিজের ব্যাগের ভেতরে রেখে দেয়। আর পেপারটা হাতে নিতেই তার একটা নিউজের উপরে চোখ পড়ে, যেখানে সেই কিশোরী মেয়েটি তার বাবা মাকে নিজ হাতে খুন করেছিল। আর এই নিউজটা দেখার পরেই দেবিকা অনেক ভয় পেয়ে যায়। সাথে সাথে সে কার্তিককে কল করে আর বলে মেলার ভেতরে এসে তাকে নিয়ে যাওয়ার জন্য। কার্তিক তাকে বোঝায় সে একটা কাজে রয়েছে, এখন সে আসতে পারবে না। তখনই ডক্টর কৃষ্ণা কল করে দেবিকাকে। দেবিকা কল ধরেই বলে, সরি ডক্টর, আজকে যে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার মনেই ছিল না, আমি নেক্সট অ্যাপয়েন্টমেন্টে ঠিক চলে আসব। ডক্টর কৃষ্ণাও বলে, আজকে আমিও একটু ব্যস্ত ছিলাম, আসলে আজকে রোগীদের ভিড় অনেকটাই বেশি, আমি ফোন করে আপনাকে পরে আসতে বলছিলাম, এই জন্যই ফোনটা করেছিলাম। ঠিক তখনই দেবিকা দেখতে পায় ডক্টর কৃষ্ণা সেই মেলাতেই রয়েছে। এতে দেবিকার সন্দেহ হয় ডক্টর কৃষ্ণা তাকে মিথ্যে কেন বলল। দেবিকা কৃষ্ণার পিছু করতে থাকে। দেখা যায় কৃষ্ণা সেখান থেকে একে একাই চলে যাচ্ছিল, আর লোকের ভিড়ে একটা সময় সে হারিয়ে যায়। দেবিকা অনেক ভয় পেয়ে যায়, আশেপাশে কৃষ্ণাকে খুঁজতে থাকে। তখনই দেখা যায় পাশেই একজন ভিক্ষুক নিজের সিগারেট জ্বালাতে গিয়ে দেবিকার হাতে থাকা সেই পেপারটা জ্বালিয়ে দেয়। দেবিকা এতে আরও ভয় পেয়ে যায়, আর সেই পোড়া পেপারটা সেখানেই ফেলে রেখে দৌড়ে বাসায় চলে আসে। পরদিনই দেবিকা কার্তিককে বলে, ডক্টর কৃষ্ণাকে আমার সুবিধার লোক মনে হচ্ছে না, আমি তার কাছে আর যাব না। কার্তিক বলে, এটা তোমার ভুল ধারণা, সে অনেক ভালো একজন চিকিৎসক, তার চিকিৎসায় তুমি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছ। দেবিকা তাকে বোঝায়, কিন্তু কার্তিক তার কথায় কোনো পাত্তাই দেয় না। এজন্য দেবিকা অনেকটাই রেগে যায়। সচিনকে স্কুলে পাঠিয়ে দিয়ে সে চলে আসে ফোন করার জন্য, আর সেই রেজিস্টার অফিসে সেই মহিলাকে কল করে আর বলে সেই বাংলোর ডিটেলসটা আমার চাই। মহিলা বলে, আপনি এতদিন কোথায় ছিলেন? দেবিকা বলে, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হসপিটালে ছিলাম। মহিলা বলে, ঠিক আছে, আজকে আমি বিজি, 1.5 দিন পরে এসে সেই ডিটেলসটা আপনি নিয়ে যাবেন। এরপরে দেখা যায় দেবিকা রাতের বেলা একটা জঙ্গলে এসেছিল। সে কোথাও থেকে কোনো একটা শব্দের আওয়াজ পাচ্ছিল, আর ধীরে ধীরে সে শব্দটাকে ফলো করতে করতে সেখানে চলে আসে। হঠাৎ করে ছোট্ট একটা গর্ত সে দেখতে পায়, আর শব্দটা সেখান থেকে আসছিল। দেবিকা প্রথমে কান পেতে সেই গর্ত থেকে শব্দ আসছে কিনা সেটা শুনতে পায়। দেখে হ্যাঁ, এখান থেকেই শব্দ আসছিল। আর এরপরেই দেবিকা সেই চোখ দিয়ে দেখতে শুরু করে গর্তের ভেতর কি আছে। কিন্তু হঠাৎ করেই বড় একটা সুই দেবিকার চোখের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। দেবিকা চিৎকার করে ওঠে, আর তখনই দেখা যায় দেবিকা এটা স্বপ্নে দেখছিল। আর এই স্বপ্ন দেখার পরে দেবিকা অনেক ভয় পেয়ে যায়। সে পানি খাওয়ার জন্য ওঠে। ঠিক তখনই সে শুনতে পায় তাদের নিচতলায় একটা আওয়াজ ভেসে আসছে। সেই আওয়াজটা শোনার জন্য দেবিকা নিচে চলে আসে আর দেখে সেখানে একটি ডিভাইস ইচ্ছে করেই কথা বলছে, আর বলছে, আপনার ভয়েসটা ম্যাচ হচ্ছে না, আপনি আবার কথা বলুন। এটা শুনে দেবিকা একটু অবাক হয়ে যায়, কার ভয়েসের কথা বলছে। দেবিকা নিচে এসে সেটা বন্ধ করে দেয়। ঠিক তখনই ভয়ঙ্কর একটা শব্দ শুনতে পায়, কণ্ঠস্বর। আর এটা শুনে দেবিকা চমকে ওঠে। ঠিক তখনই সেখানে সচিনকে দেখতে পায়। সে ভাবে সচিন হয়তো এমনিতেই উঠে গিয়েছিল, সে ঘুম থেকে উঠে পড়েছে তাই। দেবিকা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এখানে কি করছো? সচিন এমনিতেই কোনো উত্তর দেয় না। দেবিকা তার সাথে মজা করে আর বলে, চলো এখনই ঘুমাতে হবে। দেবিকা সচিনকে যখনই উপরে নিয়ে যেতে যাবে সে দেখতে পায় সচিনের একটা হাতে রক্ত লেগে রয়েছে। দেবিকা জিজ্ঞেস করে, তোমার এই হাতে কি হয়েছে, রক্ত এলো কোথা থেকে? তখনই সচিন চোখ বড় বড় করে বলে, আমি সচিন নই, সচিন ঘরে ঘুমাচ্ছে। সচিনের কাছ থেকে এমন কথা শুনতেই দেবিকা অনেক ভয় পেয়ে যায়। সে তাদের ঘরের দিকে তাকায়, কিন্তু এরপরেই যখন নিজের দিকে তাকায় দেখতে পায় সেখানে আর সচিন নেই। দেবিকা দৌড়ে নিজের ঘরে যায় আর দেখে সচিন সেখানেই ঘুমাচ্ছে।
দেবিকা সচিনের হাতও চেক করে আর দেখতে পায় সেটা খুবই স্বাভাবিক ছিল, সেখানে এক ফোঁটা রক্তও ছিল না। সে অনেক ভয় পেয়ে যায়। তখনই পেছন থেকে কার্তিক এসে তাকে ডাকে আর বলে, কি হয়েছে? দেবিকা বলে, তেমন কিছু নয়, আমার মনে হয় আমি অনেক বেশি মেডিসিন নিয়ে ফেলছি, তার সাইড এফেক্টেই আমার এমন হচ্ছে। দেবিকা কার্তিককে নিয়ে ঘুমাতে চলে যায়। পরদিনই সেই রেজিস্টার অফিসে চলে এসে সেই বাংলোর ডিটেলস দেবিকা নিয়ে নেয়। দেবিকা সেই ডকুমেন্ট দেখে অবাক হয়ে যায়। দেবিকা সেখানে কিছু ঘটনা দেখতে পায়। এরপরেই সে ইন্টারনেটে এই বাড়িটার ব্যাপারে সার্চ করে আর সেখান থেকে সে জানতে পারে এই বাড়ির ভেতরে দুটি খুন হয়েছিল, যাদের মধ্যে একজনের চেহারা হুবহু ডক্টর কৃষ্ণার মতো দেখতে। এতে দেবিকা অনেক ভয় পেয়ে যায়। রাতের বেলা কার্তিক যখন বাসায় ফেরে, দেবিকা তাকে সবকিছু খুলে বলে আর বলে এখনই সেই ডক্টরের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। কিন্তু কার্তিক বলে, এটা হয়তো তোমার মনের ভুল, একই রকম চেহারার লোক অনেক থাকতে পারে, এটা নতুন কিছু নয়। কিন্তু দেবিকা বলে, আমার এখনো সন্দেহ হচ্ছে, কিন্তু আমার এমনটা মনে হচ্ছে না। এরপরেই দেবিকা সে যে অরফানেজে বড় হয়েছে সেখানকার সিস্টারকে ফোন দিতে বলে কার্তিককে, আর কার্তিককে সেই সিস্টারকে জিজ্ঞেস করতে বলে যে দেবিকা আসলে কোথা থেকে এসেছিল। কার্তিক সেটাই করে। সে অরফানেজে কল করে আর সিস্টারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে জানা যায় দুদিন আগে সেই সিস্টার সুইসাইড করেছে। এটা শুনে অবাক হয়ে যায় তারা। এরপরে সেই হসপিটালে কল করে আর ডক্টর কৃষ্ণার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সেই হসপিটাল থেকে জানানো হয় তারা কোনো ডক্টরকেই তাদের কাছে পাঠায়নি। কার্তিক বলেছে একজন ডক্টর দেওয়ার কথা, কিন্তু তারা সেটা অ্যারেঞ্জ করতে পারেনি, অর্থাৎ ডক্টর কৃষ্ণা সেই হসপিটালের ডক্টর ছিল না। এটা শুনে তারা অবাক হয়ে যায়। তাহলে এই ডক্টর কৃষ্ণা কে, আর তার সাথে সেই লোকটার চেহারা মিলে গেল কি করে? কার্তিকেরও এখন কিছুটা বিশ্বাস হয়ে যায়। পরদিনই সেই বাড়ির মালিক মুরগানের সাথে দেবিকা আর কার্তিক দেখা করতে যায়। কিন্তু মুরগান যখনই দেবিকাকে দেখে তার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। মুরগান অবাক হয়ে শুধু দেবিকার দিকেই তাকিয়ে থাকে। সেখানে আসার পরে মুরগান দেবিকাকে বলে, তুমি একদম তোমার মায়ের মতো হয়েছ। সেখান থেকে মুরগানের কথায় আমরা জানতে পারি দেবিকা হচ্ছে মুরগানের ভাতিজি। মুরগান তখন দেবিকার অতীত সম্পর্কে বলতে শুরু করে, যেখানে মুরগান বলে দেবিকার পুরো নাম হচ্ছে দেবিকা দর্শনী। তখনই দেবিকার মনে পড়ে সেই ডক্টর কৃষ্ণা তাকে দর্শনী বলে ডাকত। এরপরে মুরগান বলে দেবিকা তার বড় ভাই রাজা রাওয়ের মেয়ে, আর দেবিকার মায়ের নাম হচ্ছে বালাম্বিকা, যে খুবই সাহসী এবং বুদ্ধিমতী একজন মেয়ে ছিল। এছাড়া দেবিকার ছোট এক ভাইও ছিল, যার নাম মধু। এটা শুনে দেবিকা অবাক হয়ে যায়। তার যে একটা ভাই ছিল এটা তার একবারও মনে নেই। মুরগান বলে দেবিকা তার মা বাবা এবং তার ছোট ভাই সেই বালারি হাউসে থাকত। এখন দেবিকা এবং তার হাজব্যান্ড কার্তিক যে বাড়িতে থাকে, অর্থাৎ সেই বিশাল বাংলোটা দেবিকারই ছিল। এরপরেই আমাদের দেবিকার ছোটবেলার ঘটনা দেখানো হয়, যেখানে বালাম্বিকা তার মেয়ে অর্থাৎ দেবিকাকে ছোটবেলা থেকেই তার মতো করেই বড় করে তুলতে চেয়েছিল, সাহসী, বুদ্ধিমতী। মুরগান বলতে থাকে, কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে দেবিকার বাবা মা দুজনেই মারা যায়, আর এরপরে দেবিকাও সেখান থেকে চলে যায়। দেবিকার ছোট ভাইয়েরও কোনো খোঁজ ছিল না। কিন্তু দেবিকা এই ঘটনার ব্যাপারে কোনো কিছুই মনে করতে পারে না। কিন্তু সেদিন দেবিকার মা বাবা আর ভাইয়ের সাথে কি হয়েছিল সেটা শুধুমাত্র দেবিকাই বলতে পারবে। কিন্তু যেহেতু তার কোনো কিছুই মনে ছিল না, তাই সেদিন কি হয়েছিল সেটা কেউ জানে না, আজ পর্যন্ত অজানাই রয়ে গেছে। এছাড়া কৃষ্ণা নামের যে ডক্টর দেবিকার কাছে এসেছিল সেটা আর কেউ নয়, দেবিকার বাবাই ছিল। আর মেলার ভেতরে যে মানুষজনের ভেতরে সে হারিয়ে গিয়েছিল, তার মানে সেটা তার আত্মা ছিল। দেবিকা যখন জানতে পারে যে ডক্টর কৃষ্ণা নামের যে লোকটা তার কাছে এসেছিল সে দেবিকার বাবা, এটা শুনে দেবিকা নিজেকে আর স্থির রাখতে পারে না। সে বুঝতে পারে না তার সাথে এগুলো কি হচ্ছে। সে তার অতীতে কি রেখে এসেছিল, কিভাবে তার বাবা মা আর ভাই মারা গিয়েছিল, সেটা সে কি করে খুঁজে বের করবে। দেবিকা সেখান থেকে চলে আসে। অন্যদিকে মুরগান কার্তিককে বলে, সেই বালারি হাউসটা যেহেতু আমার বড় ভাইয়ের ছিল আর দেবিকা যেহেতু ফিরেই এসেছে, তাই আমি সেই বাড়ির কাগজপত্র তোমাকেই ফিরিয়ে দিলাম। এটাতে কার্তিকও খুশি হয়ে যায়। সেই কাগজপত্র নিয়ে দেবিকার কাছে চলে আসে, কিন্তু দেবিকা বলে, সেই বাড়িতে আমার তেমন একটু ভালো লাগছে না, আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে, আর আমার অতীতে কি হয়েছিল আমি জানতে চাই। কার্তিক তাকে সান্ত্বনা দেয় আর বলে, আমরা একসাথে সেটা খুঁজে বের করব। এদিকে রাতের বেলা যখন দেবিকা বাড়ি ফিরে রুম গুছাচ্ছিল, হঠাৎ করেই সে নিচের কিছু একটা শব্দ শুনতে পায়। কিসের শব্দ সেটা দেখার জন্য দেবিকা নিচে চলে আসে। দরজা খুলে দেখতে পায় সেখানে কেউ নেই। দরজা বন্ধ করতেই তার ফোনটা বেজে ওঠে। ফোন ওঠাতেই ফোনের ওপার থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসতে থাকে, যাতে দেবিকা অনেক ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি ফোনটা রেখে দেয়। এরপরে হঠাৎ করে একা একাই টিভি চালু হয়ে যায়। দেবিকা অনেক কষ্টে রিমোট দিয়ে সেটা বন্ধ করে।
ঠিক ওই সময়টাতে ওভেনের রিং বাজতে থাকে, অর্থাৎ ওভেনে দেবিকা কেক বানাচ্ছিল সেটা হয়ে গেছে। দেবিকা সেটাই বের করে নেয়। দেবিকা এরপরে কিছু দিয়ে কেকটা কাটতে যাবে। এরপরে হঠাৎ করেই সেখানে সে বড় সুইটা দেখতে পায়। সুইটা হাতে নিতেই দেবিকার কেমন যেন লাগতে থাকে। এরপরে দেবিকা ধীরে ধীরে সুইটা কেকের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু কোনোভাবেই সেটা আর সে সেখান থেকে উঠাতে পারছিল না। তখনই সেই কিশোরী মেয়েটাকে দেখানো হয়, ঠিক এই সুইটা দিয়ে সেই মেয়েটিও তার বাবা মাকে খুন করেছিল। এরপরে যখন দেবিকা সেই সুইটি উঠিয়ে ফেলে, সে দেখতে পায় সেটার ভেতরে রক্ত লেগে রয়েছে, আর কেকের ভেতর থেকেও রক্ত বের হচ্ছে। একটু পরেই সচিন কোচিং থেকে ফিরে আসে, আর আসার পরেই সে দেখতে পায় তার মা কেক বানাচ্ছে। সে বাচ্চাদের মতো সেখানে যেয়ে আবদার করতে থাকে, কিন্তু দেবিকা সেই বড় সুইটা সচিনের চোখের সামনে ধরে তাকে সাবধান হয়ে যেতে বলে। কিন্তু সচিন বাচ্চা ছেলে কথা না শুনে সেখান থেকেই চলে আসতে যাবে, কিন্তু দেবিকা তারপরও কেমনটা জানি হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল হয়তো দেবিকা অন্য কারো বশে চলে গিয়েছিল। দেবিকা সচিনের চোখে দিয়েই সেটা ঢুকিয়ে দেবার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে কার্তিক চলে আসে। এটা দেখে সে অবাক হয়ে যায়। দেবিকা সেখানে সচিনকে ধরে বলছিল, তোমাকে এখান থেকে চলে যেতে বলেছিলাম তো, কেন যাওনি? অন্যদিকে বাচ্চা ছেলে সচিন ভয়ে একেবারে চুপসে গিয়েছিল, তার চোখ বেয়ে পানি পড়ছিল। ধীরে ধীরে কার্তিক দেবিকাকে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য, আর সে তার কাছে যাচ্ছিল। আর একদম কাছে যেই সে সচিনকে তার কাছে নিয়ে নেয় আর দেবিকাকে সরে যেতে বলে, কিন্তু দেবিকা তারপরও সরছিল না। সচিনকে সে মারার চেষ্টা করছিল। এতে সচিন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে দৌড়ে, আর কার্তিক রেগে গিয়ে দেবিকাকে একটা চড় মেরে বসে। কার্তিক চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? সচিন তোমার ছেলে, ওকে কেন মারতে চাইছো? এতক্ষণে যেন দেবিকা তার হুঁশ ফিরে পেয়েছে। সে বোঝানোর চেষ্টা করে সেটা ইচ্ছে করে করেনি। দেবিকা সেখানে কাঁদতে থাকে। কার্তিক তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? দেবিকা বলে, আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে মারো, কিন্তু আমি এটা ইচ্ছে করে করিনি। কার্তিক বলে, আমি বুঝতে পেরেছি। তারপরও দেবিকা সেখানে পাগলের মতো করতে থাকে। দেবিকাকে শান্ত করে কার্তিক। এরপরে দেবিকা বলে, আমাকে সচিনের কাছে নিয়ে চলো, আমি ওকে সরি বলবো। কার্তিক বলে, ঠিক আছে। তারা উপরতলায় যে সচিনকে খুঁজতে থাকে, কিন্তু সচিনকে তারা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে একটা রুমের খাটের ওপরে সচিনকে দেখতে পায় তারা, যে সেখানে একেবারেই অসুস্থ হয়ে পড়েছিল। আসলে ভয় পেয়ে সে একেবারেই নার্ভাস হয়ে ওই রকমটা হয়ে গিয়েছিল। এটা দেখে দেবিকা আর কার্তিক তারা খুবই ভয় পেয়ে যায়। কার্তিক তাড়াতাড়ি সচিনকে নিয়ে নিচে নেমে আসে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যখনই দেবিকা সেই বালারি হাউস থেকে বের হতে যাবে, দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। দেবিকা দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা সে কোনোভাবেই খুলতে পারছিল না। এরপরেই দেবিকা চিৎকার করে কার্তিককে ডাকে। কার্তিক এসে এক ধাক্কায় দরজা খুলে দেয়, কিন্তু যখনই দেবিকা আবারও বের হতে যাবে, দরজাটা আবারও বন্ধ হয়ে যায়। এতে দেবিকার আত্মা কেঁপে ওঠে, তার সাথে সব কি হচ্ছে? কার্তিক বলে, এখন সে কি করবে? তাকে আগে বের করতে হবে। কিন্তু দেবিকা বলে, তুমি সচিনকে নিয়ে হসপিটালে যাও। কার্তিক বলে, আমি তোমাকে এখানে এই অবস্থায় রেখে চলে যেতে পারি না। দেবিকা বলে, তুমি চলে যাও, আমি নিজেকে ম্যানেজ করতে পারবো, আমি নিজে নিজে বের হয়ে আসব, তুমি আমার চিন্তা করো না, তুমি সচিনকে বাঁচাও। অবশেষে কার্তিক দেবিকাকে সেই বালেরি হাউসে রেখেই সচিনকে নিয়ে হসপিটালে চলে যায়। অন্যদিকে দেবিকা দরজা খুলতে না পেরে কাঁদতে থাকে। তখনই সে দেখতে পায় সে বালেরি হাউসের লাইটগুলো একাই জ্বলছে আর নিভছে। ভয়ে সে কেঁপে ওঠে। ভেতর থেকে তার ভয় কাজ করতে থাকে। দেবিকা নিজে নিজেই কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি কি দোষ করেছি? আমার সাথে এমনটা কেন হচ্ছে? কি আমার সাথে এমনটা করছে? আমি কি দোষ করেছি? কাঁদতে কাঁদতে সেখানেই দেবিকা বসে পড়ে। ঠিক তখনই সে শুনতে পায় কিছু একটা আওয়াজ। পাশে ফিরে তাকিয়ে দেখে সিঁড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রিং তার দিকে আসছে। রিংটা হাতে নিতেই তার মনে পড়ে এই রিংটা তো সে ফেলে দিয়েছিল। আর সেই রিংটা হাতে নিতেই দেবিকার তার ছোটবেলার কথা মনে পড়তে থাকে, যেখানে তার মা দেবিকার ১৩ বছর বয়স হওয়াতে তাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আসলে দেবিকার ১৩ বছর বয়স হওয়ার কারণে তাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এই জন্যই দেবিকার মা বাবা তাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবিকার ভাইকে তার কাছে দিয়ে তারা চলে যায় কয়েকজন আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার জন্য। দেবিকার মা বাবা তার ছোট ভাইকে দেবিকার কাছেই দিয়ে যায়। আসলে দেবিকার ছোট ভাইয়ের ভয় পেলে অজ্ঞান হয়ে যাওয়ার অভ্যাস রয়েছে, যদিও এটা দেবিকারও রয়েছে, কিন্তু তারপরও দেবিকার মা বাবা বলে, তোমরা দুজনেই খুব সাবধানে থাকবে, আর আমি আসার আগে কখনো দরজা খুলবে না। দেবিকা বলে, ঠিক আছে মা, আমি ছোট ভাইকে দেখে রাখবো। দেবিকার বাবা মা বের হয়ে পড়ে।
এরপরেই দীপিকার ছোট ভাই মধুকে দেখা যায় একটি ড্রয়ার থেকে একটি ডায়েরি আর একটি চাবির গোছা নিয়ে একটি সিন্দুকের সামনে আসে। আর চাবিটা পাশে রেখেই সেই ডায়েরিটা সে খুলতে থাকে আর সেটা পড়তে শুরু করে। আসলে এই সিন্দুকটা কোনো সাধারণ সিন্দুক ছিল না। এটা ব্রিটিশ আমলের তৈরি একটা সিন্দুক ছিল, যেটা অনেক সিকিউর ছিল। আর এটা শুধুমাত্র একটা চাবি বা একটা তালা দিয়ে খোলা যেত না। এটা খোলার জন্য বিশেষ একটা পদ্ধতি ছিল, যাতে চোররা সহজেই এটা খুলে কোনো কিছু চুরি করে নিয়ে যেতে না পারে। আর সেটা কিভাবে খুলতে হবে সেটা পুরোটাই সেই ডায়েরিতে লেখা ছিল। মধু সেটা পড়ার পরে সে দেখতে পায় সেই লকারটিতে একটা নয়, ৩টা তালা ছিল। আর ৩টা তালাতে পরপর কয়েকবার চাবি ঘোরাতে হয়, তারপরেই শুধুমাত্র সেটা খোলে। আর মধু সেই ডায়েরির লেখা অনুযায়ী সেটা করে, আর অবশেষে সেই লকারটি সে খুলতে পারে। এরপরেই দেখা যায় দেবিকার মা বাবা একটি বাড়িতে দাওয়াত দিতে এসেছিল, কিন্তু সেখানকার লোকজনেরা বলে ওই রকম ছোট দুটি বাচ্চাকে এত বড় বাড়িতে একা কেন রেখে এসেছ, আর এমনিতে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, তোমাদের বাড়িতে যাওয়া দরকার। কিন্তু দেবিকার মা বাবা বলে দেবিকা অনেক সাহসী, আমি ওকে আমার মতো করেই বড় করে তুলেছি, টেনশন করবেন না। দেবিকার বাবা বলে তারপরও আমি একবার কল করে দেখছি ওরা ঠিক আছে কিনা। কল করার জন্য সে একটু দূরে চলে যায়। অন্যদিকে দেবিকাকে যেখানে বসতে বলা হয়েছিল দেবিকা সেখানেই বসেছিল। মধু সেখানে এসে দুষ্টুমি করতে থাকে। ঠিক তখনই তারা দরজা খোলার শব্দ পায়, আর ভয়ঙ্কর কিছু শব্দ পায় বাইরে। এটা শুনেই ছোট দুটি বাচ্চা দুজনেই ভয় পেয়ে যায়, কারণ বুঝতে পারে সেখানে তার বাবা মা আসেনি। দেবিকা অবশেষে মধুকে নিয়ে ওপরতলায় চলে যায়, আর একটা রুমের খাটের নিচে যেয়ে তারা লুকিয়ে পড়ে। এদিকে সেই বালারি হাউসে অজ্ঞাত একজন লোক ঢুকেছিল, যে ধীরে ধীরে সেই বাড়ির ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই ফোনের রিংটা বাজতে শুরু করে, অর্থাৎ দেবিকার বাবা কল করেছিল। কিন্তু ফোনটা দুজনে কেউ ধরতে পারে না, কারণ সেই লোকটা সেই দিক দিয়েই হাঁটাচলা করছিল। তখনই দেখা যায় সেই লোকটা আর কেউ ছিল না, সেটা ছিল দেবিকার চাচা মুরগান। মুরগান সেখানে একটা লাঠি নিয়ে হাঁটতে শুরু করে। অন্যদিকে দেবিকা ভয়ে খাটের নিচ থেকে ওয়াশরুমে চলে যায়, আর বাথটাবে পানির নিচে ডুব দিয়ে থাকে। অন্যদিকে মধু তখনও খাটের নিচে ছিল। একটা সময় মুরগান সেই ঘরে চলে আসে। এটা দেখে মধু আরো ভয় পেয়ে যায়, সেখানে খাটের নিচে এক পাশটা লুকিয়ে থাকে। মুরগান দেখতে পায় ওয়াশরুমের দরজাটা খোলা। সে ভেতরে চেক করে কেউ আছে কিনা, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। এই জন্য দরজাটা সে বাইরে থেকে আটকে রাখে। আর পেছনে ঘুরতেই মুরগান দেখতে পায় মধুর পা খাটের নিচ থেকে দেখা যাচ্ছে। অন্যদিকে দেবিকা বা তার ভাই ফোন ধরছিল না দেখে দেবিকার বাবা মা বাড়িতে আসতে শুরু করে। অন্যদিকে মুরগান মধুকে খাটের নিচ থেকে টেনে বের করে। এদিকে দেবিকা বাথট্যাব থেকে উঠেই ওয়াশরুমের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি দরজা খুলতেই পারছিল না। অন্যদিকে মুরগানকে দেখা যায় মধুকে খাটের উপরে শুয়ে দেয়। আসলে এই মুরগান ছোট বাচ্চাদের সেক্সুয়ালি অ্যাবিউজ করত, আর এটা শুধু মধুকে নয়, সে দেবিকার সাথেও একই কাজ করেছে। কিন্তু ছোট বাচ্চা দেবিকা আর মধু কোনোভাবেই তাদের বাবা মাকে এটা বলতে পারেনি। আর এই জন্যই যখন তারা দেখতে পেরেছে মুরগান বাড়িতে এসেছে, তারা দুজনেই ভয় পেয়ে লুকিয়ে পড়েছিল। এদিকে দেবিকার বাবা মা বাড়িতে ফিরে আসে। দেবিকার মা গাড়ি থেকে নামতেই দেখে দেবিকার বাবা সেখানে বসে একটু মদ খাচ্ছে। এটা দেখে দেবিকার মা রেগে যায় আর বলে, আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, আর আজকেও তোমাকে মদ খেতে হবে, নিজেকে একটু শুধরাতে পারো না? দেবিকার বাবা একটু মুচকি হাসে, সে বলে আমি আসছি। দেবিকার মা সেখান থেকে চলে যায়। দেবিকার মা বাড়িতে আসার পরে দেবিকা এবং মধুকে ডাকতে থাকে, আর এই ডাকেই মুরগান টের পেয়ে যায় যে বাড়িতে কেউ এসেছে। সে ভয় পেয়ে যায়। এদিকে দেবিকাও তার মায়ের কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি দরজা খোলার চেষ্টা করে। এদিকে মুরগান দেখতে পায় মধু ভয়ে প্রায় ভিমরি খেয়ে গেছে, অর্থাৎ সে কাঁপছে, একটু পরেই অজ্ঞান হয়ে যাবে। অন্যদিকে দেবিকার মা দেখতে পায় নিচে কেউ নেই। অন্যদিকে একটা ছবি পড়ে ভেঙে গেছে। সে বুঝতে পারে নিশ্চয়ই এখানে কিছু হয়েছে। তার হাত থেকে থালাটা ফেলেই সেখানে একটা কাচের টুকরো নিয়ে সে উপরে আসতে শুরু করে। অন্যদিকে এটা শুনে দেবিকা তার মাকে জোরে চিৎকার করে ডাকতে থাকে। দেবিকার মাও তাড়াতাড়ি উপরে চলে আসে। এদিকে মুরগান যাতে ধরা পড়ে না যায় এজন্য তাড়াতাড়ি মধুকে সেই লকারের ভেতরে সে আটকে ফেলে। কিন্তু এটা দরজা খুলেই দেবিকার মা দেখে ফেলে, আর সে চিৎকার করে ওঠে। দেবিকার মা চিৎকার করে বলে, আমার ছেলের সাথে কি করেছো? মুরগান বলতে থাকে, আমি কিছু করিনি, ও এমনিতেই অজ্ঞান হয়ে গেছে। দেবিকার মা রেগে গিয়ে কাচের টুকরাটা দিয়ে মুরগানকে মারতে শুরু করে, কিন্তু এতে যখন সে পিছু হয় লকারটা একেবারে লক হয়ে যায়। দেবিকার মা এটা দেখে আরো ভয় পেয়ে যায়। সে লকার খোলার চেষ্টা করে আর মুরগানকে মারার চেষ্টা করে, কিন্তু এই ফাঁকে মুরগান বারবার বলছিল সে কিছু করেনি। এরপরে সুযোগ বুঝে সে কাচের টুকরাটা দিয়ে সে দেবিকাকেই আঘাত করে বসে।
অন্যদিকে দেবিকা বারবার দরজা খোলার চেষ্টা করছিল, পারছিল না দেখে একটা সময় সে খুঁজতে থাকে কি দিয়ে দরজার লকটা সে খুলবে। তখনই বাথটাবে সেই বড় সুইটা সে দেখতে পায়। এদিকে দেবিকার বাবা এতক্ষণে মদ খেয়ে সোফায় এসে শুয়ে পড়ে। এদিকে দেবিকা সেই সুইটা দিয়ে দরজা খুলে বের হয়ে আসে, কিন্তু তখনই মুরগান তাকে ধরে ফেলে। দেবিকা চিৎকার করে ওঠে। দেবিকার এই চিৎকারে দেবিকার বাবা হুঁশ ফিরে সে উপরে উঠতে থাকে আর দেবিকাকে ডাকতে থাকে। অন্যদিকে দেবিকাকে মুরগান ধরে রেখেছিল। সে নিজেকে ছাড়ানোর জন্য সেই সুইটা দিয়ে মুরগানের বুকে আঘাত করে। এরপরেই দেবিকা দৌড়ে সিঁড়ির দিকে আসতে থাকে, আর দেবিকার বাবাও সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। একটা সময় দুজনে ধাক্কা লেগে পড়ে যেতে শুরু করে। আর দেবিকার বাবা যেহেতু তাকে ধরে রেখেছিল, গড়াতে গড়াতে একটা সময় দেবিকার হাতে থাকা সেই বড় সুইটা দেবিকার বাবার চোখে গেঁথে যায়, যার ফলে দেবিকার বাবা সেখানেই মারা যায়। আর সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় দেবিকার মাথায় অনেক আঘাত পায়, আর এতে সেখানে সেই অজ্ঞান হয়ে যায়। মুরগান সেখান থেকে চলে যায়। এরপরে দেবিকার যখন জ্ঞান ফেরে, সে দেখতে পায় তার বাবা মার লাশ সেখানে পড়ে রয়েছে, আর তার হাতে সেই রক্তাক্ত বড় সুইটা। যেহেতু তার মাথায় আঘাত পেয়েছিল, এর আগে কি হয়েছিল সেটা সে ভুলে গেছে। এই জন্য সে ভাবতে থাকে সেই হয়তো তার বাবা মাকে খুন করেছে। এরপরে ঘটনা প্রেজেন্টে চলে আসে। দেবিকার এখন সবকিছু মনে পড়ে গেছে, আর তখনই সে জানতে পারে তার ভাই কোথায় আছে। সে কাঁদতে কাঁদতে উপরে উঠে যায়, আর সেই সিন্দুকটা ধরে কাঁদতে থাকে আর বলে, আমি তোমাকে সেই দিন বাঁচাতে পারিনি, আমি তোমার বড় বোন হয়েও তোমাকে বাঁচাতে পারেনি। সে সিন্দুকটা খোলার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে তার ভাইকে তো সে আর ফিরে পাবে না। কিন্তু সে মধুকে ছুঁয়ে কথা দেয় যে সে নিশ্চয়ই তার ভাইয়ের হত্যার বদলা নেবে, তার বাবা মা হত্যার বদলা নেবে। সেই মুরগানকে সে ছাড়বে না। তখনই সে দেখতে পায় কার্তিক হসপিটাল থেকে ফিরে এসেছে। সে দৌড়ে নিচে এসে দরজা খোলে, আর দেখতে পায় এখন দরজাটা একাকী খুলে গেছে। আর দেবিকাও সেই বাড়ি থেকে বের হতে কোনো সমস্যা হচ্ছে না। অর্থাৎ এতক্ষণ যা হয়েছিল, দেবিকার ভাইয়ের আত্মা এবং দেবিকার বাবার আত্মাই তার সাথে এমনটা করেছিল, যাতে দেবিকার সবকিছু মনে পড়ে যায়। দেবিকা কার্তিককে এসে জিজ্ঞেস করে, সচিন কেমন আছে? কার্তিক বলে, এত রাতে হসপিটাল খোলা পায়নি, তাই সচিনকে নিরাপদে রেখে এসেছি। দেবিকা জিজ্ঞেস করে, ওকে কোথায় রেখে এসেছ আমাকে বলো। কার্তিক বলে, তোমার চাচার বাড়িতে। এটা শুনে দেবিকা অনেক ভয় পেয়ে যায়, আর বলে, তুমি এত বড় ভুল কি করে করলে? দেবিকা তাড়াতাড়ি গাড়িটা নিয়ে কার্তিককে সেখানেই রেখে মুরগানের বাড়িতে যেতে শুরু করে। এদিকে কার্তিক পেছনে দৌড়াতে শুরু করে আর বলে, কি হয়েছে বলে যাও, কি হয়েছে আমাকে, কোথায় যাচ্ছ তুমি? এদিকে মুরগানকে দেখা যায় সে সচিনকে একা পেয়ে আবার তার ভেতরের পশুটা জেগে ওঠে। সে সচিনের সাথে একই কাজ করার জন্য সচিনকে চকলেট দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে ভুলিয়ে রাখতে চায়, আর ধীরে ধীরে তাকে খাটে নিয়ে যেতে শুরু করে। আর ছোট বাচ্চা সচিন খাবার পেয়ে খাবারের লোভে একই কাজ করে। মুরগান সচিনকে বলে, আমি তোমাকে আরো চকলেট দেব, কিন্তু আমাদের মধ্যে একটা সিক্রেট থাকবে যেটা তুমি কাউকে বলবে না। সচিন বলে, হ্যাঁ, চকলেট পেলে আমি কাউকে কিচ্ছু বলবো না। তখনই মুরগান ধীরে ধীরে তার শার্ট খুলতে থাকে। ঠিক ওই সময়টাতে দেবিকা সে বাড়িতে চলে আসে, আর দেবিকা চিৎকার করতে থাকে। দেবিকার কণ্ঠস্বর শুনে মুরগান ভয় পেয়ে যায়। দেবিকা চিৎকার করে বলতে থাকে, আমার সব মনে পড়ে গেছে, তুই আমার ভাই এবং মাকে খুন করেছিলি, তোর জন্যই আমার বাবা খুন হয়েছে। কিন্তু মুরগান সেদিন পুলিশে বলেছিল দেবিকাই তার বাবা মাকে খুন করেছে, আর তার ভাইকেও পাওয়া যাচ্ছে না। অর্থাৎ মুভি শুরুতে আমরা যেটা দেখেছিলাম যে দেবিকা তার বাবা মাকে খুন করছে, সেটা শুধুমাত্র মুরগানের বানানো গল্প, যেটা সে পুলিশকে বলেছিল। মুরগান বলতে থাকে, আমি কিছু করিনি, আমাকে ভুল বোঝো না। কিন্তু দেবিকা তাকে রড দিয়ে মারতে শুরু করে। মুরগানও বাধা দেওয়ার চেষ্টা করে। মুরগান দেবিকাকে ফেলে দিয়ে সে সচিনকে নিয়ে পালাতে শুরু করে। দেবিকা এটা দেখার পরে সচিনকে যে করেই হোক বাঁচায়। এরপরে সচিনকে একটা ঘরে আটকে রেখে সে মুরগানকে মারতে থাকে, তার মাথা থেতলে দেয়। এরপরে একটা সময় তাকে প্রচণ্ড মারে, মুরগানকে পানিতে চুবিয়ে রাখে, আর বলে, তোর জন্য আমার সাজানো সংসারটা শেষ হয়ে গেছে। আমার বাবা মার আদর আমি পাইনি, আমার ছোট ভাইকে আমি পাইনি, আমি ভয়ের মধ্যে বড় হয়েছি শুধুমাত্র তোর জন্য। এরপরে সে তাকে আরো মারে, মুরগানের ধুতি খুলিয়ে তার পা বেঁধে ফেলে। এরপরে কার্তিক যখন দৌড়াতে দৌড়াতে সেখানে আসে, তখন দেবিকা মুরগানকে সেই গাড়িতে নিয়ে বালারি হাউসে চলে যায়। এদিকে কার্তিকও সচিনকে নিয়ে তাড়াতাড়ি সেই বালারি হাউসে চলে আসে। এদিকে দেবিকা মুরগানকে সেই রুমে নিয়ে আসে, যে রুমে সেই লকারটা ছিল। যাবার আগেই সেই লকারটা সে বস্তা দিয়ে উপরে ঝুলিয়ে রেখে দিয়েছিল একটা দড়ির সাহায্যে। মুরগানকে ঠিক তার নিচেই রেখে যায়। মুরগান তাকে বলে, কোথায় রেখে যাচ্ছ? আমাকে মেরে ফেলো না, আমি কিছুই করিনি।
তখন দেবিকা বলে, তোর শাস্তি তুই ঠিক পেয়ে যাবি। এটাই বলে সে নিচে চলে আসে, আর নিচে এসে সে কার্তিকের পাশে দাঁড়ায় আর একটা ছুরি মারে, যেটা যেয়ে সেই রশিটা কেটে ফেলে, যার ফলে সেই সিন্দুকটা সরাসরি মুরগানের শরীরের উপরে যেয়ে পড়ে। সাথে সাথে তার শরীরটা থেতলে যেয়ে সে মারা যায়। এরপরেই দেবিকা আর কার্তিক সেখান থেকে চলে আসে। পরদিনে মিডিয়ার লোকেরা নিউজ করতে থাকে একটা দুর্ঘটনায় মুরগান নামের একটি লোক বালারি হাউসে মারা গেছে, যেখানে আরও কয়েক বছর আগে 2 জন লোক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। অর্থাৎ পুলিশরা এটাকে অ্যাক্সিডেন্ট ভেবে ধরে নিয়েছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এরপরেই দেখা যায় এই ধরনের অসংখ্য চাইল্ড রেপ হয়ে থাকে, যাদের অনেকে ধরা পড়ে, অনেকে আবার ধরা পড়ে না। যেখানে একজন চাইল্ড রেপিস্টকে রেলওয়ে ট্র্যাকে মেরে ফেলে রাখা হয়েছিল। এরকম কয়েকটা সত্য ঘটনা থেকেই এই মুভিটা তৈরি করা হয়েছে। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া সবার বাচ্চাকে নিরাপদে রাখার অনুরোধ রইল, কারণ এমন নরপিচাস মানুষরূপী জানোয়ারদের হাত থেকে শিশুদের বাঁচাতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।